তোমার প্রথম যেটা ইম্পর্টেন্ট বিষয়, তোমার প্রথমে তোমার মনে হতে পারে যে তুমি ভাত খাবা, ভাত খাবা, খুব খাইতে ইচ্ছা করতেছে, ইট ইজ তোমার এরপর তোমার মনে হলো যে তোমার তুমি তো খালি গিয়ে আছো, তোমার কাপড় চোপড় দরকার। এবার তোমার মনে হলো যে না আমার একটু ঘুরতে যাওয়া দরকার। এই যতগুলা তোমার দরকার মনে হচ্ছে, এগুলোর মধ্যে কোনটাকে তুমি প্রথমে পূরণ করবা, কোনটাকে দ্বিতীয়, কোনটাকে তৃতীয়, এটা কিন্তু এক ধরনের সমস্যা। এইটাকে বলে নির্বাচন জনিত সমস্যা। মোটামুটি অর্থনৈতিক সমস্যা যখন সৃষ্টি হয়, এই দুইটা বিষয়ের উপর ভিত্তি করে অর্থনৈতিক সমস্যাগুলো সৃষ্টি হয়। একটা হচ্ছে দুষ্প্রাপ্যতার সমস্যা, একটা হচ্ছে নির্বাচন জনিত সমস্যা। তোমরা যে কোনো বইয়ের দেখবা মৌলিক অর্থনৈতিক সমস্যা যখন তোমরা পড়বা না, তখনই তোমরা দেখবা এই যে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন জনিত সমস্যা, এই দুইটা সমস্যা নিয়ে কথা বলা আছে, বুঝছো? এবং তোমরা বইয়ের শুরুতে, যে কোনো বইয়ের শুরুতে দেখবা মৌলিক অর্থনৈতিক সমস্যা নিয়ে একটা কথা, মোটামুটি 4-5 লাইন তোমার হচ্ছে মানে 1 পৃষ্ঠা লেখা আছে। তোমরা রিডিং পড়বা, পড়লে আমি যে কথাগুলো বললাম এগুলাই বিভিন্ন ভাবে লেখা আছে। মাথায় রাখতে হবে নাম্বার হচ্ছে 2, এটা নাম্বার কিন্তু 2, খুব বেশি বড় করা যাবে না, অর্ধেক পৃষ্ঠা লিখবা সর্বোচ্চ, 5 থেকে 6 লাইন বা উঠতে গেলে 7-8 লাইন, এর বেশি লেখার দরকার নেই। তুমি যা বোঝো তাই লিখবা। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? সাদিয়া, মিফতা, আমির, তামান্না, কোকিলা, বুঝছো তোমরা? প্রশ্ন করো, আমাকে প্রশ্ন করো, আমাকে প্রশ্ন না করলে বুঝবা না তো। এই বুঝছো আমির, তামান্না, তামান্না, এই তামান্না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তোমরা তো সবাই খাটের উপরে দেখা যাচ্ছে, হ্যাঁ? খাট থেকে ওঠো, সবাই ঘুমানোর আমি রেস্টে বাদে আছে। সবাই। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা গ নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করো। গ নাম্বার প্রশ্ন লিখছে, চিত্রে সি বিন্দুতে উৎপাদন করা হলে কি ঘটবে? তোমার মতামত দাও। চিত্রে সি বিন্দুতে উৎপাদন করা হলে কি ঘটবে, তোমার মতামত দাও। আচ্ছা দেখো, তোমরা জানো যে উৎপাদন সম্ভাবনা রেখা, এটা দেখতে পাচ্ছ না? এই যে উৎপাদন সম্ভাবনা রেখা, এটাকে বলে উৎপাদন সম্ভাবনা রেখা। এই রেখার প্রত্যেকটা বিন্দুকে কি বলে? দেখি কেউ একজন বলো তো। উৎপাদন সম্ভাবনা রেখার উপরে প্রতিষ্ঠিত প্রত্যেকটা বিন্দুকে কি বলে? দক্ষ বিন্দু বলে। কি বলে প্রত্যেকটা বিন্দুকে? দক্ষ বিন্দু। উৎপাদন সম্ভাবনা রেখার উপর প্রত্যেকটি বিন্দুকে বলে দক্ষ বিন্দু। তবে উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে যদি একটা বিন্দু দিই, এটা কি দক্ষ বিন্দু হবে? না, এটাকে আমরা বলবো হচ্ছে অর্জনযোগ্য বিন্দু। কি বিন্দু? অর্জনযোগ্য বিন্দু, কারণ এই পরিমাণ সম্পদ তোমার দেশে নাই। আবার উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে একটা বিন্দু এখানে দেওয়া হচ্ছে সি, সি বিন্দুকে আমরা বলবো হচ্ছে অদক্ষ বিন্দু। কি বিন্দু বলবো? অদক্ষ। কেন? কারণ তোমার সম্পদ আছে এই পর্যন্ত, তুমি উৎপাদন করছো এই পর্যন্ত, তার মানে অনেক সম্পদ তোমার অযথা পড়ে থাকবে, যার অর্থ হচ্ছে এখানে বেকারত্ব দেখা দিবে, তোমার হচ্ছে দেশে মন্দা অবস্থা বিরাজ করবে। এইটাই হচ্ছে মূল উত্তর। আবার শোনো, তোমার প্রশ্ন বলছে চিত্রে সি বিন্দুতে যে যা দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো। তুমি বলবা যে উপরোক্ত চিত্রে আমরা উৎপাদন সমান রেখার কি চিত্র দেখতে পাচ্ছি? আমরা জানি যে উৎপাদন সমান রেখার প্রতিষ্ঠিত প্রত্যেকটি বিন্দুকে দক্ষ বিন্দু বলে। তবে যদি এইখানে একটা বিন্দু দাও, তুমি একটা কৃত্রিমভাবে বিন্দু দিবা, যে ধরো এটা একটা বিন্দু, উৎপাদন সমান রেখার বাইরে যে কোনো বিন্দুকে আমরা বলবো অর্জনযোগ্য বিন্দু, কারণ ওই পরিমাণ সম্পদ আমার দেশে নাই যেটা দিয়ে আমরা উৎপাদন সমান রেখার বাইরে উৎপাদন করবো। আর উৎপাদন সমান রেখার ভেতরে যে কোনো বিন্দুকে আমরা বলবো হচ্ছে অদক্ষ বিন্দু, কারণ কারণ তোমার অনেক সম্পদ অযথা পড়ে থাকবে, তুমি উৎপাদন করতেছো এখানে, তোমার সম্পদ আছে এই পর্যন্ত, তার মানে অনেক বেকারত্ব বাড়বে, মন্দ অবস্থা দেখা দিবে। এই জন্য আমরা কখনোই যাব না উৎপাদন সমান রেখার ভেতরে উৎপাদন করতে। এখন আমাকে প্রশ্ন করো, মিফতা, আমির, নাজিয়া, প্রশ্ন করো দেখি, বুঝছো? এটা একটু আরেকবার বলেন স্যার। আচ্ছা শোনো, এখানে ফার্স্টে তোমাদের তো মনে আছে যে উৎপাদন সম্ভাবনা রেখা বলতে আমরা কি বুঝি? উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রত্যেকটি বিন্দু বর্তমান সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে, তাই তো? উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রত্যেকটা বিন্দু বর্তমান সম্পদ, সম্পদ বলতে আমরা কি বুঝাই? তোমার হচ্ছে ভূমি শ্রম মূলধন সংগঠন, বর্তমান সম্পদ ও প্রযুক্তি সাপেক্ষে দুইটা দ্রব্যের, আম এবং জাম, দুইটা দ্রব্যের বিভিন্ন সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করে। মানে তোমার দেশে 10 লাখ টাকা আছে এবং 10,000 শ্রমিক আছে, এই 10 লাখ টাকা এবং 10,000 শ্রমিক দিয়ে তোমার দেশ কি পরিমাণ আম এবং জাম উৎপাদন করবে তা এই রেখা দেখাবে। বুঝছো বিষয়টা? এখন প্রশ্ন হচ্ছে এই সি বিন্দু কি নির্দেশ করে? আমি আবারও বলি, উৎপাদন সম্ভাবনা রেখার উপরে প্রতিষ্ঠিত প্রত্যেকটা বিন্দুকে বলে দক্ষ বিন্দু। মানে এই রেখার উপরে যা বিন্দু আছে, উৎপাদন সম্ভাবনা রেখার প্রত্যেকটা বিন্দু হচ্ছে দক্ষ বিন্দু। তবে এই রেখার বাইরে তুমি যদি উৎপাদন করতে চাও, ধরো এই বিন্দু, যেখানে একটা বিন্দু দেখা যাচ্ছে,
এটাকে বলে অর্জনযোগ্য বিন্দু, অর্জনযোগ্য বা আনঅ্যাটেইনেবল পয়েন্ট, বিকজ তোমার এই বিন্দুতে তুমি কখনোই উৎপাদন করতে পারবে না, কারণ তোমার দেশে যেই সম্পদ আছে সেই সম্পদ দিয়ে তুমি সর্বোচ্চ উৎপাদন সমান রেখার মধ্যেই উৎপাদন করতে পারবে। কিন্তু এইখানে যাইতে হলে তোমার অনেক সম্পদ লাগবে, এই সম্পদ তোমার দেশে নাই, এই জন্য তুমি এই বিন্দুতে যাইতে পারবে না। এই জন্য এই বিন্দুকে বলে অর্জনযোগ্য বিন্দু। আর এই যে ভিতরে যে বিন্দু দেখছো, এখানে তুমি উৎপাদন করতে পারবা, কিন্তু এখানে উৎপাদন করার অর্থ হচ্ছে তোমার দেশে যে পরিমাণ সম্পদ এবং যে পরিমাণ প্রযুক্তি আছে তা তুমি সঠিকভাবে কাজে লাগাও নি। যদি সঠিকভাবে কাজে লাগাইতে তাহলে সেটা উৎপাদন সমান রেখার যে রেখাটা এর মধ্যে উৎপাদন করতে পারতা। যেহেতু তুমি ভিতরে উৎপাদন করছো, তার মানে হচ্ছে তোমার দেশে অনেক সম্পদ অযথা পড়ে আছে, যার অর্থ তোমার দেশের অনেক মানুষ বেকার এবং তোমার দেশে বর্তমানে মন্দ অবস্থা বিরাজ করতেছে। এই হচ্ছে বিষয়। এখন বলো, বুঝছো? সাদিয়া, মির্জা, কোকিলা, তোমরা তো কেউ উত্তরই দাও না। কোকিলা, 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 এই কোকিলা, নাজিয়া, স্যার ঘুমাইতেছে। জি স্যার নাজিয়া, শুনতে পাচ্ছি। তোমরা খাট থেকে ওঠো না, মেয়েগুলা তো সবাই খাটে রইছো, একটু খাট থেকে ওঠো। সবাই তোমরা খাটে খাটে, এখন বাজে গেছে 10টার কাছাকাছি, খাটের উপর আছে। আচ্ছা, এখন পরের প্রশ্নটা দেখো, ঘ লিখছে চিত্রের সাহায্যে সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা করো। খুব সিম্পল, তোমরা যেভাবে খুশি ব্যাখ্যা করবা। মনে করো এখানে আছে আম, এখানে আছে জাম, তাই তো? তোমরা এখানে যেভাবে খুশি দেখো, মনে করো এখানে তোমরা দিলা সংখ্যাও দেখাইতে পারো, আবার তোমরা এ বি সি ডি যেভাবে খুশি দেখো। ধরো আমি এখানে সংখ্যা দেখাই, এটা মনে করো, এটা আমার ইচ্ছা, তোমরা যেভাবে খুশি দেখো। এটা মনে করো 10, এটা মনে করো 30, এটা দিলাম 5, এটা মনে করো দিলাম হচ্ছে 25। এখন শুরু আমি এই কি বলে অর্পাকে দিয়েই বুঝাই। হ্যালো, কেউ কিছু বলছো? হ্যালো স্যার। আচ্ছা শোনো, কথা বোঝা যাচ্ছে না। কে 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 বলো? আমি? হ্যাঁ বলো বলো, জোরে বলো। জি স্যার। বলো। ক নম্বরে কি চিত্র চিত্র সহ দেখাইতে হবে? অবশ্যই অবশ্যই চিত্র দেখাইবা না? 4 নম্বরের প্রশ্নের যতগুলা গ এবং ঘ চেষ্টা করবা সবগুলা দুটোটাই দেখাতে হবে। অবশ্যই এটা তো চিত্র তো দেওয়াই আছে, তুমি আর কি দিবা? তুমি একটা নিজে একই চিত্র আঁকবা, আইকে ব্যাখ্যা দিবা নতুন ভাবে। এই দেখো, এই 5 এ 25 তোমার যেভাবে সংখ্যা তুমি যা খুশি ধরো, কোনো সমস্যা নেই। মনে করো শুরুতে আমির এই বিন্দুতে ছিল, এখানে একটা বিন্দু দিবা, ধরো এটা এ, এটা একটা বিন্দু দিবা, এটা হচ্ছে বি। শুরুতে আমির ছিল এই বিন্দুতে, এটার অর্থ হচ্ছে আমির বেশি পরিমাণ আম এবং কম পরিমাণ জাম পছন্দ করে, অর্থাৎ এই বিন্দুতে আমির 30টা আম এবং 5টা জাম খেতে পছন্দ করে। আমির কিছুদিন পরে মনে করলো না, আমার একটু জাম খাওয়ার পরিমাণ বাড়ানো উচিত, তা আমির চিন্তা করলো সে জাম খাওয়া বাড়াবে। সে যখন বি বিন্দুতে আসলো তখন কি হলো, 25টা জাম খাইলো, 10টা আম খাইলো। তার অর্থ হচ্ছে 20টা জাম বেশি খাওয়ার জন্য তাকে 20টা আম ত্যাগ করতে হয়েছে। এই 20টা জাম বেশি খাওয়ার সুযোগ পায় হচ্ছে এই 20টা আম ত্যাগ করা, এই হচ্ছে সুযোগ পায়। বুঝছো? আবার এভাবে লিখবা, যেহেতু 4 নম্বরের প্রশ্ন ফার্স্টে লিখবা, সুযোগ ব্যয় বলতে আমরা বুঝি যে ত্যাগকৃত সুযোগই সুযোগ ব্যয়। অথবা আমরা এভাবে বলতে পারি, কোন একটি দ্রব্য অতিরিক্ত পাওয়ার জন্য আমরা অন্য দ্রব্য যে পরিমাণ ছাড় দেই তাকে বলে সুযোগ ব্যয়। অথবা কোন একটি দ্রব্যের বিকল্প উৎপাদন পরিহারের ব্যয় হচ্ছে সুযোগ ব্যয়। বা যেভাবে লেখো তোমরা, 2-3টা হয়ে লাইন লিখবা, 3-4টা লাইন লিখবা, সুযোগ ব্যয় নিয়ে সংখ্যা টাইপের দিবা 2-3টা লাইন, দেন লিখবা। উপরে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এখানে যে তোমার ভদ্রলোকের তোমার নাম মনে করো আমির, এখানে দেখা যাচ্ছে আমির আম এবং জাম দুটি দ্রব্য ভোগ করতেছে। এখন আমরা দুইটা বিন্দু পাইলাম উৎপাদন সমান রেখার উপরে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এই বিন্দুতে কি দেখা যাচ্ছে, এই বিন্দুতে আমির দেখা যাচ্ছে বেশি পরিমাণ আম এবং কম পরিমাণ জাম, অর্থাৎ 30টা আম এবং 5টা জাম খাইতে পছন্দ করে। কিছুদিন পর আমিরের মনে হলো যে সে জাম খাওয়া, আমের পরিবর্তে সে একটু জাম খাওয়ার পরিমাণ বাড়াইতে চায়। সে কি করলো, পরবর্তীতে সে বি বিন্দুতে ভোগ করা আরম্ভ করলো। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে সে এখন বি বিন্দুতে 25টা জাম এবং 10টা আম ভোগ করে, অর্থাৎ সে এখানে এ থেকে যে বিতে গেল, এটার অর্থ হচ্ছে সে অতিরিক্ত 20টা জাম পাওয়ার জন্য সে 20টা আম ত্যাগ করলো, অর্থাৎ 20টা জাম পাওয়ার সুযোগ পায় হচ্ছে 20টা আম ত্যাগ করা। এই বুঝছো? না বুঝলে আমাকে প্রশ্ন করো। জি স্যার। প্রশ্ন করো দেখি। নাজিয়া, কোকিলা, কোকিলা, কোকিলা কি ঘুমাইতেছো? হ্যাঁ, তুমি মোটা তো, খাট থেকে ওঠো,
তোমার গলা শুনেই বোঝা যাচ্ছে তোমরা মেয়েগুলা খাটের মধ্যে আছো। মিফতাহুল জান্নাত, মিফতাহুল জান্নাত, জান্নাত খাট থেকে ওঠো, একটু ওঠো, খাট থেকে ওঠো, ওঠো খাট থেকে ওঠো, ওঠো প্লিজ, আল্লাহর দোহাই লাগে খাট থেকে ওঠো, কথা শুনেই বোঝা যাচ্ছে খাটের উপরে আছো। আচ্ছা এখন আমরা তোমার হচ্ছে 2 নাম্বার প্রশ্নে যাই। তোমাদের সবার সামনে সাজেশনটা তো আছে তাই না? দেখো 2 নাম্বার প্রশ্ন বলছে যে রাসেলের দেশের উৎপাদনের বেশিরভাগ উপাদানগুলোই ব্যক্তি মালিকানাধীন। রাসেলের দেশের উৎপাদনের বেশিরভাগ উপাদানগুলোই ব্যক্তি মালিকানাধীন, তবে সরকারি মালিকানাও কম নয়। এখানে মুনাফা লাভের উদ্দেশ্যে ব্যক্তিগত সকল উৎপাদন কর্মকাণ্ড পরিচালিত হলেও একথা সত্য যে জনকল্যাণের স্বার্থে সরকারও উৎপাদন কাজের সাথে জড়িত রয়েছে। এখানে ভোগের স্বাধীনতা থাকলেও আংশিকভাবে তা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত। প্রশ্ন হচ্ছে বলতো দেখি আমাকে, এটা কোন ধরনের অর্থ ব্যবস্থা? দেখি কেউ একজন বলতো, এই আমির বলতো দেখি, আমির বা সজীব বলতো এটা কোন ধরনের অর্থ ব্যবস্থা? আমির, আমির স্যার মিশ্র। গুড। কেন মিশ্র বলতো? সজীব তুমি বলতো কেন মিশ্র এটা? কারণ এখানে সরকারও আছে, স্যার সরকারও আছে, স্যার ব্যক্তি মালিকানাধীনও আছে। ফাইন, এটা প্রশ্ন দেয় নাই। প্রশ্ন দিছে প্রথমে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি। এটা তো খুব ভালো, তোমরা যে অর্থ ব্যবস্থায় ব্যক্তি স্বাধীনতাই মুখ্য এবং ব্যক্তির অধিকার, ব্যক্তি যা খুশি তাই করতে পারে, এটা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এখানে সরকারি কোনো হস্তক্ষেপ থাকবে না, ব্যক্তির যা মন চায় না, এখানে পরিপূর্ণভাবে ব্যক্তির স্বাধীনতা থাকবে, এখানে কোনো সরকারি হস্তক্ষেপ থাকবে না। যে কোনো ইচ্ছা, ব্যক্তির যা খুশি, তোমার ইচ্ছাগুলো, তুমি তোমার হচ্ছে আজকে 10টা বিয়ে করবা, তোমাকে কেউ মানা করতে পারবে না, সরকার তোমার কোনো কাজে কোনো হস্তক্ষেপ করতে পারবে না, তোমার যা খুশি তুমি তা করতে পারবে। সেটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এখানে 2 নম্বর খ নম্বর প্রশ্ন লেখছে হচ্ছে তোমার স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলতে কি বোঝায়। আচ্ছা মনে রাখবা, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাকে বলে হচ্ছে তোমার অটোমেটিক প্রাইস প্রাইস ম্যানেজমেন্ট। এটা মূলত হয় মিশ্র অর্থ ব্যবস্থায়। কিভাবে হয় আর জিনিসটা কি? যখন কোনো দাম বা কোনো দ্রব্যের দাম বা কোনো সেবার দাম বা কোনো দ্রব্য বা সেবার দাম সরকারও নির্ধারণ করে না, আবার কোনো ব্যক্তিও নির্ধারণ করে না, এবং যেটা বাজার কর্তৃক ক্রেতা এবং বিক্রেতার পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হয়, তাকে বলে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। আবার শোনো, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলতে বোঝায় যেটা সরকারও নিয়ন্ত্রণ করবে না বা সরকারও নির্ধারণ করবে না, আবার ব্যক্তিও নির্ধারণ করবে না। কিভাবে নির্ধারিত হবে? বাজার নিজের থেকে ক্রেতা এবং বিক্রেতার পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে একটা দাম ফিক্স করে এবং দামটা স্থির থাকে, এই দামটাকে বলে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। বা যেই প্রক্রিয়ার মাধ্যমে এই দামটা নির্ধারিত হয় তাকে বলে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এবং এটা হয় হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থার ক্ষেত্রে। আবার শোনো, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলতে কি বোঝায়? যে দাম ব্যবস্থাটা সরকারও নির্ধারণ করে না, ব্যক্তি আমি তুমিও নির্ধারণ করে না, যেটা বাজার নিজের থেকেই ক্রেতা বা বিক্রেতার পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বা চাহিদা যোগানের পারস্পরিক ঘাত প্রতিঘাতের মাধ্যমে একটা দাম নির্ধারিত হয়, এটাকে বলে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এবং এটা হয় মূলত মিশ্র অর্থ ব্যবস্থার ক্ষেত্রে এটা দেখা যায়। বুঝছো? সাদিয়া, মিফতা, আমির, সজীব বুঝতে পারছো? মানে আমি বললাম যে জিনিসটার দাম 50 টাকা, এটা কিন্তু তোমার স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা না, আমি তো ব্যক্তি, এই দামটা বাজার নির্ধারণ করবে। এখানে সরকারও বলবে না যে জিনিসটার দাম 20 টাকা, এটা 20 টাকা দিন, এটা বলতে পারবে না। বুঝছো? সরকারও নির্ধারণ করবে না, ব্যক্তিও নির্ধারণ করবে। কিভাবে নির্ধারিত হবে? বাজার নিজের থেকে ক্রেতা এবং বিক্রেতার পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, অর্থাৎ চাহিদা এবং যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে দামটা নির্ধারিত হবে। এটাকে আমরা বলবো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। মনে করো আমি যদি চিত্র দেখাই, তোমরা চিত্র দেখাইলা, 2 মাসের প্রশ্ন তো, খুব বড় না করলেই হলো। দেখো কিচ্ছু না, মানে এটা দেখাইলে ভালো, না দেখাইলেও সমস্যা নেই, দেখালেও চিত্রটা একদম ছোট্ট। এভাবে দেখাবে একটা চাহিদা রেখা, একটা যোগান রেখা, এই হচ্ছে তোমার ভারসাম্য দাম। এটা 2 টাকা, এটা মনে করো চারটা নিচ্ছ, এটা দাম, এটা পরিমাণ, এটা হচ্ছে যোগান রেখা, এটা চাহিদা রেখা। তো ভারসাম্য দাম বা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কিভাবে হয়েছে? এই যে চাহিদা এবং যোগান ছেদ করছে কোন জায়গায়? এখানে না? এটার অর্থ হচ্ছে 2 টাকা দামে ক্রেতাও জিনিসটা কিনতে রাজি, বিক্রেতাও জিনিসটা বেচতে রাজি আছে। আবার এই 2 টাকা দামে এই চারটা যে পরিমাণটা, সেটা ক্রেতাও কিনতে রাজি, এই চারটা বিক্রেতাও বেচতে রাজি আছে। এই যে 2 টাকা নির্ধারিত হয়েছে যে প্রক্রিয়ার মাধ্যমে, এটাকে বলে হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বা অটোমেটিক প্রাইস সিস্টেম। অটোমেটিক প্রাইস সিস্টেম যেভাবে তোমরা বলো আর কি, ব্যাখ্যা দিবে এভাবে। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছো? কোকিলা, সজীব, আমির, ওকে।
মিফতা কোনো প্রশ্ন আছে? মিফতা, সাদিয়া, সাদিয়া। না স্যার। আচ্ছা, এখানে একটা ছেলে দেখা যাচ্ছে, এই সাইমন কে? হু ইজ সাইমন? সাইমন, সাইমন, ও স্যার আমি স্যার। সাইমন, তুমি কি এর আগে কোনোদিন ক্লাস করছো সাইমন? জি না, স্যার তুমি করছি প্রথম? তো স্যার। করছো না? আচ্ছা ঠিক আছে, না ওকে। এখন আমরা দেখো এটার তোমার গ নাম্বার প্রশ্নটা দেখো, রাসেলের দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান ব্যাখ্যা করো। এটা তো তোমরা বলেই দিছো যে এটা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। কেন? কারণ এখানে সরকারও আছে, ব্যক্তিও আছে। তখন তোমাদেরকে বলছে ব্যাখ্যা করতে বলছে, তাহলে তোমরা মিশ্র অর্থব্যবস্থার কিছু যে বৈশিষ্ট্য আছে 5-6টা বৈশিষ্ট্য তোমরা হালকা করে ব্যাখ্যা করবে এখানে। কেন এটা মিশ্র অর্থব্যবস্থা? কারণ এখানে তোমার সরকারও উপস্থিত আছে, ব্যক্তি উপস্থিত আছে। ভোগের ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ টুকটাক আছে, ব্যক্তির হস্তক্ষেপ আছে। সুতরাং এখানে মোটামুটি সরকারও তোমার হচ্ছে থাকবে, ব্যক্তিও থাকবে। মানে মূল কথা হচ্ছে এই প্রশ্নে তোমরা মিশ্র অর্থব্যবস্থার 5-6টা মেইন যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো তোমরা আলোচনা করবা। যেহেতু নাম্বার হচ্ছে 3, সর্বোচ্চ 6টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবা, তাইলেই হবে। আল্লাহ কথা বুঝছো? নাজিয়া, সাদিয়া, ইফতা? জি স্যার। মানে মিশ্র অর্থব্যবস্থার 5-6টা বৈশিষ্ট্য দিবা, শেষ। কিন্তু লিখবা কিন্তু সুন্দরভাবে। লিখছে যে উদ্দীপকে যেই দেশের, রাসেল যেই দেশের কথা বলতেছে এটা কোন ধরনের অর্থব্যবস্থা, এটা বলবো এটা মিশ্র অর্থব্যবস্থা। ব্যাখ্যা করো, তার কারণগুলো নিম্নে দেয়া হলো। তারপর তুমি ব্যাখ্যা দিবা যে রাসেল যে দেশে থাকে সেই দেশে, মানে তোমরা বই দেখে হুবাহু বই কিন্তু হবে না, মাথায় রেখো। উদ্দীপকের সঙ্গে রিলেট করে তোমরা 5-6টা পয়েন্ট লিখবা। বইয়ের সঙ্গে দেখবা উদ্দীপকের সঙ্গে কোন পয়েন্টগুলো যায়, সেগুলো তোমরা আলোচনা করো। সর্বোচ্চ 5টা পয়েন্ট দিবে, বেশি দিতে হবে না। 1 পেজের বেশি লেখা লাগবে না, তোমরা আবার রচনা বানাইও না। ইকোনমিক্সে সঠিক উত্তর 4 লাইন হলে 4 লাইনে লিখবা, ফুল মার্কস পাবা। কোনো চাপাবাজি করবা না, যা চাইছে মূল জিনিস ধরতে পারলে ফুল মার্কস। কোনো কাটা, হাফ, দেড়, পৌনে এক, এই টাইপের মার্কস আমরা দেই না, মাথায় রেখো। আচ্ছা, এরপর হচ্ছে তোমার লাস্ট প্রশ্ন। লিখছে তুমি কি রাসেলের দেশের অর্থব্যবস্থা সমর্থন করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও। এখন ইট ডিপেন্ডস অন ইউ। এই প্রশ্নটা তোমার যদি মনে হয় মিশ্র অর্থব্যবস্থা তোমার পছন্দ, তাহলে মিশ্র অবস্থার পক্ষে যুক্তি দিবা। তোমার যদি মনে হয় যে মিশ্র অর্থব্যবস্থা ভালো না, তার বিপক্ষে যুক্তি দেবে। ইটস ডিপেন্ড আপন ইউ, তোমরা যেভাবে খুশি সেটা দিতে পারো। কি বলছি বুঝছো? প্রশ্ন দিছি যে উদ্দীপকে রাসেল যে এই দেশের কথা বলতেছে, এই দেশের অর্থব্যবস্থাকে তুমি আমির সমর্থন করো? আমির যদি বলে হ্যাঁ স্যার আমি সমর্থন করি, কেন সমর্থন করো তার পক্ষে যুক্তি দিবা। এবার যদি বলে যে না আমি সমর্থন করি না, কেন সমর্থন করো না তার পক্ষে যুক্তি দিবা। এই হচ্ছে প্রশ্ন। বুঝছো মিফতা, নাজিয়া, আমি স্যার দুইটারই কি স্যার যুক্তি আছে স্যার? তোমার অবশ্যই দুটো যুক্তি আছে। ওমা, মনে করো তুমি একটা ভালো ছেলে, তার পক্ষে যুক্তি আছে না? এখন আমার মনে হচ্ছে যে তুমি হচ্ছে একটা ভালো ছেলে, তার পক্ষে যুক্তি দিলাম। আবার আরেকজনের মনে হচ্ছে তুমি একটা খারাপ ছেলে, তার পক্ষে যুক্তি দেওয়া যাবে না? মনে করো তুমি খুব সকালে ঘুম থেকে ওঠো, ঠিক আছে? এখন আমার খুব সকালে ঘুম থেকে উঠতে পছন্দ করে, জন্য আমি তোমাকে পছন্দ করি। যেমন অর্পা, নাসিয়া, মেয়েরা দেরিতে ঘুম থেকে উঠতে পছন্দ করে। তোরা তোমাকে কি বলবে? না আমার পছন্দ না তোমার, কারণ তুমি সকালে ঘুম থেকে উঠো। বুঝছো আমার কথা? বুঝছো সজীব কি বুঝাতে চাইছি জি আমি? স্যার। হ্যাঁ, তার মানে একই জিনিস বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা যায়। উত্তরের সপক্ষে যুক্তি দাও, তার মানে হচ্ছে তুমি মনে করো যে মিশ্র অর্থব্যবস্থা ইজ গুড, তার পক্ষে তুমি যুক্তি দিবা। নরমালি এই ধরনের প্রশ্ন যেটা হয়, যেটা পরীক্ষায় দেওয়া থাকে সেটার পক্ষেই মানুষ যুক্তি দেয়। মানে মিশ্র অর্থব্যবস্থাকে তুমি পছন্দ করো, তার পক্ষে যুক্তি দিবা। তার মানে এই না যদি তোমার পছন্দ না মনে তুমি লিখবা যে আমার এই অর্থব্যবস্থা সমর্থন আমি করি না, তার পক্ষে যুক্তিগুলো এই মিশ্র অর্থব্যবস্থায় এই সমস্যা আছে, এই জন্য আমি এটা যুক্তি দেই না, মানে আমার পছন্দ না, লিখতে পারো। ইট ডিপেন্ডস, তুমি যেভাবে লিখবা আমি কনভিন্সড হলে ফুল মার্কস পাবা নিশ্চিত। তবে চাপাবাজি করবা না, চাপাবাজি করলে সরাসরি শূন্য বসাই দিব। আমি কি বোঝাতে পারলাম? বুঝছো? জি স্যার। বুঝছো? এখন হচ্ছে আমাদের তোমার হচ্ছে 3 নাম্বার প্রশ্ন। আচ্ছা, নির্দেশমূলক অর্থব্যবস্থা এটাকে কি বলে? এটা আরেক নাম হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। আচ্ছা, উদ্দীপকটাই তো পড়ে নেই। এখানে তোমাদের দেখা যাচ্ছে একটা উদ্দীপক দেওয়া আছে, এক্স দ্রব্য ওয়াই দ্রব্য। আচ্ছা আমি একটু দেখাই, একেবারে সহজ, কিছু না। দেখো কি সহজ একটা উদ্দীপক দেওয়া আছে। হচ্ছে এখানে এমন একটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে এক্স দ্রব্য, এখানে ওয়াই দ্রব্য। তারপরে দেখতেছি পরিমাণ দেওয়া আছে, এখানে দেওয়া আছে 0, 30, 20, 20, 30, 0। প্রথম প্রশ্ন বলছে নির্দেশমূলক অর্থব্যবস্থা কাকে বলে? বলো তো দেখি নির্দেশমূলক অর্থব্যবস্থা কি? যে অর্থব্যবস্থা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয় তাকে নির্দেশমূলক অর্থব্যবস্থা বলা হয়। এখানে সরকারের
নির্দেশই তোমাকে মানতে হবে। সরকার বলে দিবে তুমি কয়বার বাথরুমে যাবা, সরকার বলে দিবে তুমি আজকে কি করবা, সরকার বলে দিবে তুমি আজকে কয় কদম হাঁটতে পারবা। মানে তোমার প্রত্যেকটা কাজেই সরকার যদি হস্তক্ষেপ করতে পারে, সেই অর্থ ব্যবস্থা হচ্ছে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা, বা এটাকে কমান্ড ইকোনমি বলে। কমান্ড ইকোনমি বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, তোমরা যেইভাবে বলো আর কি। এক 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 জায়গায় এক এক ভাবে দেখবা, সবই একই। নির্দেশমূলক অর্থ ব্যবস্থা যা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাও তা, আবার তোমার হচ্ছে কি বলবো কমান্ড ইকোনমিও তা। এই এখন 2 নম্বর প্রশ্ন বলছে তোমার হচ্ছে কোথায় 2 নম্বর প্রশ্নটা হচ্ছে কি উৎপাদন করা হবে, এটা কি ধরনের অর্থনৈতিক সমস্যা? বলো তো দেখি এটা কি ধরনের অর্থনৈতিক সমস্যা, কেউ একজন? নির্বাচন। কি হ্যাঁ না 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 কি নির্বাচন উৎপাদন করা হবে, বলছে এটা কি ধরনের অর্থনৈতিক সমস্যা, কি উৎপাদন করা হবে। তোমরা বই খোলো নাই বলো না, বই যে কোনো বই খুলে দেখো। তোমার এই অধ্যায়ের নামটা কি বলো তো? তোমাদের এই অধ্যায়ের নাম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, তাই তো? তাইলে কি উৎপাদন করা হবে বলো তো, এটা কি ধরনের সমস্যা বলো 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 মামা। এই যে তোমাদের বইই তো আছে, এই যে কি উৎপাদন করা হবে, দেখো অসীম অভাব ও সীমিত সম্পদের সমস্যা মানুষকে সবসময় এই মৌলিক অর্থনৈতিক সমস্যাকে, তার মানে কি কি উৎপাদন করা হবে, এটা কি অর্থনৈতিক সমস্যা? মৌলিক অর্থনৈতিক সমস্যা। কি অর্থনৈতিক সমস্যা? এটা মৌলিক অর্থনৈতিক সমস্যা। এবং তোমাদের বইয়ে যে ব্যাখ্যা দেওয়া আছে, তোমাদের খুব সুন্দরভাবে লেখা আছে যে যে কোনো বইয়ে যে চিত্র যেটা দেওয়া আছে না, এই তোমরা মূল কথা হচ্ছে এই যে জিনিসটা আছে, এইটা দিয়ে সুন্দরভাবে তোমরা কি করবা, একটা ছোট্ট একটা চিত্র আঁকবা। চিত্র এঁকে বুঝাবা যে কি উৎপাদন করা হবে। মনে করো দুইটা পয়েন্ট নিলা এ বি, এটা দিলা আম, এটা দিলা জাম, এখানে যা খুশি পরিমাণ দিলা। এটা দিয়ে ব্যাখ্যা করবা কি কি উৎপাদন করা হবে। আমার দেশে আম এবং জাম দুইটা দ্রব্য উৎপাদন হয়, কারণ আমার দেশের মানুষ যদি মনে করে তারা আম বেশি ভোগ করবে, তাহলে আমার দেশ এ বিন্দুতে উৎপাদন করবে। আর আমার দেশ যদি মনে করে যে আমার দেশের মানুষ জাম বেশি ভোগ করবে, বি বিন্দুতে উৎপাদন করবে। এখন কোন বিন্দুতে উৎপাদন করবা সেটা ডিপেন্ড করবে তোমার দেশের চাহিদার উপরে। এই হচ্ছে মৌলিক তোমার কি উৎপাদন করা হবে তার ব্যাখ্যা। খুব বেশি মেধা দেখাইতে হবে না। আবার শোনো, প্রশ্ন বলছে কি উৎপাদন করা হবে, এটা কি ধরনের অর্থনৈতিক সমস্যা? এটা মৌলিক অর্থনৈতিক সমস্যা। মৌলিক অর্থনৈতিক সমস্যা কেন? তারপর তুমি চিত্র দেখাই পারবো যে এইটা হচ্ছে একটা দেশের উৎপাদন সমানরেখা, এখানে দুটো বিন্দু আছে, আম এবং জাম উৎপাদন করে আমার দেশ। তো আমার দেশের মানুষ যদি মনে করে যে আমার দেশ আম বেশি ভোগ করবে, তাহলে সে এই বিন্দুতে উৎপাদন করবে। আর আমার দেশের মানুষ যদি মনে করে সে তোমার হচ্ছে কি বলে জাম বেশি উৎপাদন করবে, সে বি বিন্দুতে উৎপাদন করবে। এই হচ্ছে ব্যাখ্যা, বুঝছো? এই সজীব, নাসিয়া, জি স্যার। মানে কি উৎপাদন করবে তুমি, আম উৎপাদন করবে না জাম উৎপাদন করবে, এটা কিসের উপর ডিপেন্ড করবে? তোমার দেশের মানুষ আসলে কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে বা কোনটা তোমার দেশের মানুষ বেশি খাইতে চায়। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে সি নাম্বার কি লিখছে, গ লিখছে হচ্ছে তোমার উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। দেখো এই যে উদ্দীপক যে আমি একটা দিলাম, তোমাদের যেটা দেওয়া আছে, এটা থেকে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা আঁকবো। দেখো কিচ্ছু না, এই দিছো না, আগে দিয়ে উৎপাদন সম্ভাবনাটা আঁকবা। আচ্ছা, আঁকার পরে দেখো আমি কিন্তু গল দেখাচ্ছি, মনোযোগ দিয়ে দেখো, কিছু বুঝতে হবে না, জাস্ট বলছে যে উদ্দীপকের আলোকে উৎপাদন সমানের রেখাটা আঁকবা। তো আগে উৎপাদন সমানের রেখাটা আঁকা ফেলাইবা। আঁকার পরে কি করবে, এখানে কি দুইটা দ্রব্য, কোন দ্রব্য আছে উপরে? হ্যাঁ, দ্রব্য দেওয়া আছে, এটা হচ্ছে ওয়াই দ্রব্য, এটা হচ্ছে এক্স দ্রব্য, দিবা। দেওয়ার পরে দেখো যখন এক্স হচ্ছে 0, এক্স কি 0, এই জায়গা হচ্ছে 0 পয়েন্ট। এক্স যখন 0 তখন ওয়াই কত? 30। তো ওয়াই সর্বোচ্চ কোথায়? এখানে 30। আবার দেখো y যখন আবার x যখন 20, y তখন 20। তার মানে x যখন 20, y ও তখন 20। স্যার আপনাকে তো স্যার দেখা যাচ্ছে না, অন্ধকার দেখা যাচ্ছে। আমারে দেখতে হইব না, আমরা তো দেখতেছি। আমার এখানে একটা লাইট নষ্ট, বুঝছো কেন? চিত্র দেখা যাচ্ছে না? আচ্ছা আবার দেখো, স্যার দেখতে পাচ্ছি তো। তারপরে আবার দেখো, অসুবিধা নেই। দেখো চিত্রটা আমি আঁকছি, এই কিছু বোঝার দরকার নেই। যদি কোনো প্রশ্ন দেয় যে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকো, ফার্স্ট উৎপাদন সম্ভাবনাটা আঁকা ফেলাইবা। প্রথমে বলছে x এবং y, এটা দেওয়া আছে, x হচ্ছে 0, y হচ্ছে 30, x 20, y 20, x তারপর 30, y হচ্ছে 0। এই হচ্ছে তোমার উদ্দীপক, তাই তো? এখন এখানে 0 দিবা, এখানে y দিলাম, এখানে x দিলাম। প্রথমে বলছে x যদি 0 হয় তাহলে y হবে 30, তার মানে
x যদি শূন্য হয় y হবে সর্বোচ্চ কত 30। আবার y যদি শূন্য হয় x সর্বোচ্চ কত হবে দেখো তো, y যদি শূন্য হয় x সর্বোচ্চ হবে কত 30, 130 লিখলাম। মাঝখানে আর আছে কি একটা বিন্দু আছে শুধু, তাইলে 20 20 শেষ। বুঝছো? আবার দেখো এখানে, হ্যাঁ শেষ। আর কি তোমারে বলছে কি উদ্দীপকের আলোকে উৎপাদন সমান্তরাল রেখা আঁকো। প্রশ্ন দিছে যে তিনটা বিন্দু দেওয়া আছে, এখানে তোমার x যদি শূন্য হয় y হবে 30, আবার y যদি শূন্য হয় x হবে 30, আবার x যদি x যদি 20 হয় y হবে 20 শেষ। এটা চিত্র দেখে স্যার, ব্যাখ্যা এটাই দিবা ব্যাখ্যা। উদ্দীপক। এটাই তো ব্যাখ্যা। এই আমি আঁকছি না, ফার্স্টে তো আঁকবা, আঁকার পরে বলবা আর কি যে এই বিন্দুটা কি নির্দেশ করতেছে, এই বিন্দু কি নির্দেশ করতেছে, এই বিন্দু কি নির্দেশ করতেছে শেষ। এখানে একটা বিন্দু দিব, ধরো a, একটা বিন্দু দিলা b, একটা বিন্দু দিলা, কারণ এটা তো 3 মার্কসের প্রশ্ন। এই চিত্র আঁকলে তো 3 দিব না। বলবা এই বিন্দুতে আমরা কি দেখতে পাই, এই বিন্দুতে দেখতে পাই x হচ্ছে 0 y হচ্ছে 30, b বিন্দুতে কি দেখতে পাই x হচ্ছে 20 y হচ্ছে 20, c বিন্দুতে কি দেখতে পাই x হচ্ছে তোমার 0 y x হচ্ছে 30 y হচ্ছে 0। তো এইভাবে তোমরা হচ্ছে ব্যাখ্যাটা দিবে, এই আর কোনো মেধা দেখাইতে হবে না। একটা কোশ্চেন বুঝছো আমার কথা? হ্যাঁ বলো বলো, প্রশ্ন বলো। স্যার আপনি 0 থেকে 20 এটা অনেকটা উপরে লিখছেন, তাহলে কি এটার কি কোনো মানে মাপ আছে? না 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 না, ডাজন্ট, কোনো কিচ্ছু নাই, কিছুই নাই। তোমাদের আন্দাজে দিবা, ওমা এটা কি এর মাপ দিবা, কোনো মাপটুক নাই। কিসের মাপ? কোনো মাপ নাই। তোমরা তোমাদের শোনো, এটা দেওয়া হয়েছে তোমাদের বোঝানোর জন্য। এখানে 0, এখানে 30 30 20 20 শেষ। কোনো মাপ মুপ নাই। স্কেল দিয়ে আঁকবা, কোনো স্কেল দরকার নেই। শুধুমাত্র এই দুইটা রেখা স্কেল দিয়ে দিবা, মানে লম্ব আর ভূমি স্কেল দিয়ে দিবা, আর এটা খালি হাতে আঁকবা। ওই 30 ওটা কোনো মানে মাপ আছে কিনা এই নির্দিষ্ট? না না না, কোনো মাপ নাই। না 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 না, কোনো মাপ নাই, কোনো মাপ নাই। এটা যদি ম্যাথমেটিক্সে পড়তা তাহলে আমি মাপটা দেখাইতাম, বা পরিসংখ্যান যদি থাকতো পরিসংখ্যানেও মাপ আছে। এইগুলাতে ইকোনমিক্সে এই ধরনের আমরা কোনো মাপ আমরা দেখি না, দরকার নেই আমাদের। এই আর কি, বুঝছো? এখন আমাদের লাস্ট প্রশ্নটা দেখো। লাস্ট প্রশ্ন হচ্ছে, এটা তো একই লিখছে, x যদি 10 একক এবং y যদি 10 একক হয় এবং x যদি 40 একক এবং y যদি 20 একক হয়, তাহলে উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ করো। দেখো লিখছে x সমান সমান 10 এবং y সমান সমান 10। আমরা নতুন একটা চিত্র আঁকি, দেখো মনোযোগ দিয়ে দেখবা, এটা বেশ ইম্পর্টেন্ট। দেখো লিখছে x হচ্ছে 10, এটা হচ্ছে x, এটা হচ্ছে y। x যদি 10 হয় y ও 10, ধরো এটা একটা বিন্দু দিলাম 10 এবং 10। তারপর লিখছে x যদি 40 হয়, x হচ্ছে ধরো এটা 40, y হচ্ছে 20, x হচ্ছে 40, y হচ্ছে 20। এখন বলছে সংমিশ্রণে উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ করো। আচ্ছা, এই প্রশ্নটা একটু ভিন্ন, মনোযোগ দিয়ে দেখবা। এটা আঁকার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আগের যে চিত্র আছে না, সেই চিত্রটা তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে। মনে করো এখানে ছিল 0, এখানে ছিল 30 30, এই ছিল, এখানে ছিল 20 20 20। আগের চিত্রটা আঁকলাম। এরপরে বলছে এখন নতুন ভাবে x হচ্ছে বলছে 10, y হবে 10। মানে সি এর, তুমি যদি ডি অ্যানসার দিতে চাও, সি আগে আঁকবা, সি আঁকার পরে ডি এর বিষয় ব্যাখ্যা করবা। এই 10 10 দিলাম। এরপর বলছে তোমার x যদি 40 হয়, x যদি, এই যে 40 আমি x দিলাম, 40 হলো x, তো আর y হবে তোমার কত, y হবে 20, y হবে 20। তার মানে দেখো এই বিন্দুটা আসে কোথায়, এটা উৎপাদন সীমারেখার বাইরে অবস্থান করতেছে না, বলো তো এই যে বিন্দুটা। জি স্যার। তার মানে কি, এটা হচ্ছে অর্জনযোগ্য বিন্দু। আবার দেখো টেকনিকটা, প্রথমে তোমাদের সি এ যেই উৎপাদন সীমারেখাটা ছিল সেটা তোমরা আঁকছো, আঁকার পরে আমরা কি করছি, এখানে তোমাদের মনোযোগ দিয়ে প্রশ্নটা দেখো। লিসে x যদি 10 হয় y হবে 10, আমরা একটা বিন্দু পেলাম, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো বলো, এই বিন্দুটা কি, এই বিন্দুটা কি বলে, এটা কি বলে, অদক্ষ বিন্দু। কি বিন্দু এটা? অদক্ষ। কেন অদক্ষ? এটা উৎপাদন সীমারেখার ভিতরে আছে আর এটা উৎপাদন সীমারেখার বাইরে আছে। এইজন্য বলবা এই বিন্দুতে উৎপাদন করা যাবে, যদি উৎপাদন করে তাহলে সেখানে বেকারত্ব দেখা দিবে। আর এই বিন্দুতে উৎপাদন করা যাবে না, কারণ এই পরিমাণ সম্পদ এবং প্রযুক্তি আমার দেশে নেই। শেষ। এই হচ্ছে ব্যাখ্যা। বুঝছো কোকিলা? চিত্রটা বুঝো নাই? আবার দেখো, কিচ্ছু না, আগের যে চিত্রটা আঁকছি না,
আগের চিত্রর লগে আমার এই দুইটা বিন্দু নতুন যোগ হয়েছে, লিখছে x যদি 10 হয় y হবে 10, এটা একটা বিন্দু পাইলাম। আবার বলছে x যদি 40 হয় y হবে 20। তো আমরা দেখতে পারলাম এটা x এর উৎপাদন সমানুপাতের বাইরে অবস্থান করতেছে, y এর ভিতরে থাকলেও সেই বিন্দুটা বাইরেই আসছে। সুতরাং এখানে একটা বিন্দু পাচ্ছ, এখানে একটা বিন্দু পাচ্ছ, এটাকে আমরা বলতেছি অদক্ষ বিন্দু, এটাকে বলতেছি আমরা অঅর্জনযোগ্য বিন্দু। এই প্রথমে যেভাবে বুঝাইছিলাম ঠিক একইভাবে এটা ব্যাখ্যা করতে হবে। এই মাথায় রাখতে হবে তোমরা। হ্যাঁ বলো বলো বলো। স্যার মানে 3 নাম্বার কোশ্চেনে তো মানে 30 আর 20 হইছে, বাট 4 নাম্বারের কোশ্চেন তো আর মানে 30 তো আর নাই, তাহলে সেটার ক্ষেত্রে মানে 30 বুঝি এর নাই আমার বদলে বলো। তাহলে কি এই যে 34 তো শোনো, আমরা কিন্তু উৎপাদন সমানুপাতটা ফার্স্টে আঁকছি, আঁকার পরে বলছে কি, প্রশ্নটা মনোযোগ দিয়ে লেখো, লিখছে x যদি 10 একক এবং y যদি 10 একক হয় এবং x যদি 40 একক এবং y যদি 20 একক হয়, তাহলে উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ করো। আমরা যে উৎপাদন সমানুপাতটা আঁকছি সেটা তো আঁকছি, উৎপাদন সমানুপাতটা আমাদের আঁকা হয়েছে, এখন আমাদেরকে বলছে নতুন দুইটা। হ্যাঁ বুঝি নাই। এর মান 30ই রাখতে হবে। অবশ্যই 30 না তো, আরে বোকা, এই উৎপাদন সমানুপাতটা তো 30 দেওয়াই আছে। এখন বলছে যে x যদি 10 হয় এবং y যদি 10 হয়, এই যে x 10 এবং y 10 আমরা একটা বিন্দু পাইলাম না। পরবর্তীতে বলছে আবার x যদি 40 হয়, x 40 মানেই তো উৎপাদন সমানুপাতের বাইরে না, রেঞ্জের বাইরে না, এই যে x 40। এবার বলছে y যদি 20 হয়, 20 y রেঞ্জের ভিতরে আছে, কিন্তু যেহেতু x তোমার বাইরে, তাহলে একটা বিন্দু পাবো, এখানে বাইরে বিন্দু পাবো না। তার মানে হচ্ছে এই বিন্দুটা কি তোমার আমরা অর্জন করতে পারবো না, কারণ এই পরিমাণ সম্পদ ও প্রযুক্তি তোমার দেশে নাই। এই জন্য এই বিন্দুকে আমরা বলবো হচ্ছে অঅর্জনযোগ্য বিন্দু, আর এই বিন্দুটা হচ্ছে তোমার অদক্ষ বিন্দু। এই বিন্দুতে উৎপাদন করতে পারবে না, তার কারণ হচ্ছে ওই পরিমাণ সম্পদ এবং প্রযুক্তি তোমার দেশে নাই। আর এই বিন্দুতে তুমি উৎপাদন করতে পারবা, কিন্তু এই বিন্দুতে যদি উৎপাদন করো, এটাকে আমরা বলবো অদক্ষ বিন্দু, কারণ অনেক সম্পদ তোমার অযথা পড়ে থাকবে, যার কারণে সেখানে বেকারত্ব দেখা দিবে, মন্দ অবস্থা বিরাজ করবে। এই পরিষ্কার বুঝছো? জি স্যার। আচ্ছা ওকে, এবার হচ্ছে লাস্ট প্রশ্ন তোমাদের আজকে, সেটা হচ্ছে 4 নম্বর প্রশ্নটা। ও এটাতে একই প্রশ্ন দেখা যাচ্ছে, সেম 4 নম্বর প্রশ্ন আর 1 নম্বর প্রশ্নে কোনো পার্থক্য নাই, মনোযোগ দিয়ে পড়লে দেখো, লিখছি দুষ্প্রাপ্যতা কাকে বলে। স্যার সময় তো স্যার শেষ। আচ্ছা সমস্যা নাই। দুষ্প্রাপ্যতা কাকে বলে? দুষ্প্রাপ্যতা কাকে বলে? চাহিদার তুলনায় যখন সম্পদ সীমিত হয় তখন তাকে দুষ্প্রাপ্যতা বলে। 2 নম্বর লিখছি তোমার মিশ্র অর্থব্যবস্থা মূল্য কিভাবে নির্ধারিত হয়, এটা অলরেডি বলা হয়েছে, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, যেখানে চাহিদা এবং যোগানের মাধ্যমে দাম নির্ধারিত হয়, সরকার বা কোনো ব্যক্তি নির্ধারণ করে না। এইভাবে তোমার হচ্ছে মিশ্র অর্থব্যবস্থায় দাম নির্ধারিত হয়। এখানে সি নাম্বার যে প্রশ্নটা বলছি মানে গ, সেটা তোমরা অলরেডি দেখে ফেলছো, সেটা হচ্ছে উদ্দীপকে যেই মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা উপস্থাপিত হয়েছে তা ব্যাখ্যা করো। এখানে তোমার দুইটা বিন্দু দেওয়া আছে, ঠিক আছে? এখানে আমরা কি উৎপাদন করা হবে সেটা ব্যাখ্যা করছি। দেখো দুইটা বিন্দু আছে না, এ এবং বি। তোমার দেশের মানুষ যদি মনে করে যে সে তোমার আম বেশি উৎপাদন করবে, সে এ উৎপাদন করবে, একই প্রশ্ন। যদি মনে করে যে আম বেশি উৎপাদন করবে, তাহলে সে বিট উৎপাদন করবে। বুঝতে হবে তোমার দেশের মানুষ আসলে কোনটা চাচ্ছে। যদি আম চায় তাহলে এ, যদি আম চায় তাহলে বি। এইটাই প্রথম মৌলিক অর্থনৈতিক সমস্যা, কি উৎপাদন করা হবে তা নিয়েই তোমার হচ্ছে এখানে কথা বলা হয়েছে। আর লাস্টে বলছে ই এবং এফ বিন্দুতে উৎপাদন করার ক্ষেত্রে সম্ভাবনা। ই বিন্দুতে তুমি উৎপাদন করতে পারবা না, কারণ ওই পরিমাণ সম্পদ তোমার দেশে নাই, এটাকে বলে অর্জনযোগ্য বিন্দু। আর এফ বিন্দুতে তুমি উৎপাদন করতে পারবা কিন্তু করবা না, কারণ এটাকে অদক্ষ বিন্দু বলে। কারণ হচ্ছে ওইখানে যদি উৎপাদন করো, তোমার অনেক সম্পদ এবং প্রযুক্তি তোমার অযথা পড়ে থাকবে, যার কারণে বেকারত্ব দেখা দিবে, মন্দ অবস্থা দেখা দিবে। একই প্রশ্ন। বলো এবার কার কি প্রশ্ন আছে 4 পর্যন্ত বলো 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 কোকিলা, ফয়সাল বলো বলো। স্যার বুঝা গেছে একেবারে। আমির, মিফতা, ক্লাসটা রেকর্ড থাকবে বুঝছো, আমি রেকর্ডটা দিয়ে দিব। যারা ক্লাস প্রশ্ন এই যে 8টা যে দিছি না, এইগুলো থেকেই প্রশ্ন থাকবে, সংখ্যা চেঞ্জ থাকতে পারে, আর কোনো কথাবার্তা চেঞ্জ থাকবে না। পরীক্ষায় 5টা প্রশ্ন থাকবে, তোমরা 3টার উত্তর দিবা। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ মঙ্গলবারে হবে, আমিই নিব আল্লাহ যদি বাঁচায়। তো আল্লাহ হাফেজ। বলো স্যার কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ বলো 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 বলো। স্যার আমরা যে পরীক্ষাটা দিব সেটা কিভাবে দিব বুঝতেছি না, স্যার একটু বলেন। আমি তো শুরুতেই, তুমি কি দেরিতে আসছো? আচ্ছা শোনো, তোমাদের পরীক্ষাটা হবে নরমালি একটা, আমাদের যে ওয়েবসাইট আছে না, কলেজের যে ওয়েবসাইট, সেখানে একটা লিংক থাকবে, লিংক এক্সাম, সেখানে চাপ দিবা, তোমাদের এমসিকিউ 20টা প্রশ্নের পরীক্ষা কেন হয়ে যাবে। 21 নম্বর প্রশ্ন দেখবা রিটেন প্রশ্ন, মানে একটা ছবি থাকবে পেজ,
ওখানে 5টা প্রশ্ন থাকবে, তোমরা 3টার উত্তর দিবা। ওকে লেখা থাকবে যে এক এক সাবজেক্ট এক এক ভাবে হবে, প্রশ্ন রিটার্ন থাকবে 21 নম্বর প্রশ্ন। সেখানে তোমরা খাতায় লিখবা, নাম রোল দিয়া খাতায় অ্যানসার দিবা, দিয়া ছবি তুলা তোমাদের মেইল আছে, দেখো তোমরা মেইল, তোমরা ওই নোটিশ দেখো, নোটিশে তোমার 21টা মেইল দেওয়া আছে। বাংলা কোন মেইলে রিটার্নটা পাঠাবা, ইংলিশ কোন মেইলে রিটার্ন প্রশ্নের উত্তর পাঠাবা। পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে 15 মিনিটের মধ্যে আমাদেরকে অ্যানসারটা পাঠাবা মেইলে। আর টোটাল পরীক্ষা যখন শেষ হবে 24-23 তারিখে, তারপরে 24 থেকে 27 তারিখের মধ্যে হাতে হার্ড কপি আমাদের পরীক্ষা কমিটির কাছে জমা দিবা, বুঝছো নাজিয়া? জি স্যার। হ্যাঁ, আর মজার বিষয় হচ্ছে এমসিকিউ। বলো বলো বলো। স্যার পরীক্ষার খাতা কি মানে কলেজ থেকে নিয়ে আসতে হবে নাকি আমাদের? না 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 না, বাসায় বাসায় তোমরা বাসায় খাতা, যেই খাতাতেই একটা ভদ্র খাতা নিবা, 5-6 পৃষ্ঠার খাতা নিয়ে নিজেরা পিন আপ করবা, উপর দিয়ে নাম রোল সেকশন বিভাগ যা লেখা থাকে আর কি, মহতুর কেন্দ্রীয় কলেজ একাদশ শ্রেণী প্রথম সিটি পরীক্ষা, নাম রোল সেকশন লিখবা, তারপর পরীক্ষা শুরু করবে অ্যাজ ইউজুয়াল। রিটার্ন 30 মার্কসের পরীক্ষাটা রিটার্ন দিয়া সুন্দরভাবে ছবি তুলে মেইলে পাঠাবা। মাথা রাখবা ছবিটা যেন স্পষ্ট হয়। আর মেইল যদি না পাঠাও, অ্যানসার যদি না পাঠাও, পরে যদি রিটার্ন আসে তাহলে কিন্তু সেই পরীক্ষাটা বাতিল হবে। মাথা রাখবা। স্যার আরেকটা হ্যাঁ, প্রশ্ন বলো। স্যার, বলো। যখন ওই যে পরীক্ষা দিব তখন যদি নেটের সমস্যা হয় তখন কি করব স্যার? তখন Data এটা কিনবা। তো তোমরা তো জানোই যে তোমার 14 তারিখ থেকে পরীক্ষা, তখন কেন সমস্যা হবে বুঝি নাই আমি। না যদি তোমাদের হয় পরীক্ষা যে কখনো 14 না না, নেটে যদি এটা তো তুমি বানাইবা সমস্যা, এখন তো সমস্যা আমি মানবই না, কারণ নোটিশটা দেওয়া হয়েছে মিনিমাম 1 মাস আগে। তোমার এখন যদি সমস্যা থাকে তাহলে তুমি তাহলে ছাত্রীত্ব বাতিল করে দাও, তোমার পড়াশোনা করার দরকার নেই যদি এই সমস্যা হয় আর কি। অত্যন্ত শোচনীয় বিষয় আর কি তোমার যদি নেটের সমস্যা থাকে, কারণ তোমারে জানানো হয়েছে যে 14 তারিখ থেকে 23 তারিখ তোমাদের পরীক্ষা হবে। তোমার ওই সময় কোনো নেটের সমস্যা থাকলেও আমাদের কিছু করার নেই, কারণ অলরেডি যদি তোমাকে জানানো হতো কালকে যে আজকে থেকে তোমার পরীক্ষা, তাহলে তুমি বলতে পারতে যে স্যার আমার নেটের সমস্যা। দ্যাট ইজ এক্সকিউজ। এখন আর এটা এক্সকিউজ না, এটা হচ্ছে লেম এন্ড কি বলবো, একটা বাজে এক্সকিউজ দিছো তুমি। ঠিক আছে, তাহলে ভালো থাকো সুস্থ। আরো ডিটেইলস তোমরা তোমাদের গ্রুপে দেখতে পাবা, আরো তোমাদেরকে পরিষ্কার করা হবে, সমস্যা নাই। আমি যা বলছি পরীক্ষা এভাবেই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো জি, থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, আর পড়াশোনার দিকে আসসালামু মনোযোগ আলাইকুম। দাও, ক্লাস করো। হ্যাঁ, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।